1 ঘণ্টার একটা ছোট্ট যাত্রা, যেখানে কোনো ডিল হয় না, কোনো লেনদেন হয় না, শুধু দুটো ভাঙা হৃদয়ে একে অপরের সামনে দাঁড়ায়। সেই 1 ঘণ্টায় শুরু হয় একটা বড় পরিবর্তন, যেখানে একটা মেয়ে তার বিয়ের মণ্ডপ থেকে উঠে দাঁড়ায় নিজের সত্যের জন্য, আর একটা রিকশাওয়ালা তার সাধারণ জীবনে পায় একটা অসাধারণ সঙ্গী। এ গল্প শুধু প্রেমের নয়, এ গল্প সত্যির, হিম্মতের, আর সেই সত্যির যে কোনো টাকা পয়সার চেয়ে বড়। চলো শুরু করি এই অসাধারণ যাত্রা, যেখানে দেখা যাবে কিভাবে একটা ছোট্ট না পুরো দুনিয়া বদলে দিতে পারে। শহরের সবচেয়ে দামি রাস্তা, কাঁচের ইমারত চকচক করছে, চকচকে গাড়ি, আর তাদের মাঝে রোদে ঘামে ভেজা একটা পুরনো রিকশা। রিকশায় বসেছিল রঘু, ৩২ বছরের একজন সাধারণ মানুষ। সাধারণ কাপড়, চোখে ক্লান্তি, আর মুখে সেই শান্তি যা প্রায়ই ধনীদের কাছে থাকে না। তখনই একটা কালো লাক্সারি গাড়ি তার সামনে এসে থামল। গাড়ির কাঁচ নামল, ভিতরে বসা মেয়েটিকে দেখে আশপাশের লোকেরা থমকে গেল। দামি শাড়ি, ডায়মন্ডের ঘড়ি, মুখে অহংকার, আর চোখে একটা অদ্ভুত অস্থিরতা। সে রিকশাওয়ালাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠান্ডা গলায় বলল, 1 ঘণ্টার জন্য চলবে? রঘু মাথা তুলল। প্রথমে বুঝতেই পারল না। ম্যাডাম, কোথায় যাব? মেয়েটির ঠোঁটে হালকা হাসি ফুটল। সেই হাসিতে মানুষ কম, লেনদেন বেশি। কোথায় যাব তা রাস্তায় বলবো, কিন্তু আগে বলো চলবে কিনা। সে পার্স খুলে নোটের গোছা বের করে বলল, 50,000 টাকা দেব, শুধু 1 ঘণ্টার জন্য। রাস্তায় নীরবতা নেমে এলো। 50,000 টাকা 1 ঘণ্টার জন্য? রিকশাওয়ালা রঘুর হাত কাঁপতে লাগল। তার কাছে 50,000 মানে অসুস্থ মায়ের ওষুধ, বোনের বিয়ে, আর অনেক মাসের চিন্তা থেকে মুক্তি। কিন্তু সে নোটের দিকে তাকাল না। সোজা মেয়েটির চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলল, ম্যাডাম, আমি রিকশা চালাই, নিজেকে বেচি না। মেয়েটির মুখ শক্ত হয়ে গেল। না শোনার অভ্যাস তার ছিল না। সে রেগে বলল, তুমি জানো কার সঙ্গে কথা বলছ? রঘু হালকা হেসে বলল, হয়তো সেই মানুষের সঙ্গে যার সবকিছু কেনার অভ্যাস আছে, কিন্তু ইজ্জত নয়। এই কথা সোজা মেয়েটির হৃদয়ে লাগল। প্রথমবার কোনো গরিব তাকে আয়না দেখিয়েছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা বেরোল না। কয়েক সেকেন্ড পর সে নোট পার্সে রেখে ধীর গলায় বলল, ঠিক আছে, টাকা নয়, শুধু 1 ঘণ্টা আমার সাহায্য করো। রঘু রিকশার হ্যান্ডেল ধরল। যদি সাহায্য মানবতার হয় তাহলে উঠে পড়ুন ম্যাডাম। মেয়েটি চুপচাপ রিকশায় উঠে বসল। রিকশায় এগোলো, আর সেই 1 ঘণ্টায় দুটো জীবনের দিক বদলাতে শুরু করল। যে মেয়ে সব জিতেও হেরে গিয়েছিল। রিকশা ধীরে ধীরে এগোচ্ছিল। রাস্তার শব্দ, হর্ন, ভিড়, কিন্তু রিকশার ভেতরে এক অদ্ভুত নীরবতা। মেয়েটি সামনে তাকিয়েছিল, কিন্তু তার চোখ রাস্তায় নয়, কোথাও অনেক দূরে আটকে ছিল। রঘু আয়নায় দেখল। সে বুঝল এটা ধনীদের চাকচিক্য নয়, এটা ভাঙা মানুষের নীরবতা। কিছুক্ষণ পর মেয়েটি নিজেই নীরবতা ভাঙল। তোমার নাম কি? রঘু। গরিব মানুষের পুরো নাম রাখার ফুরসাদ কোথায় ম্যাডাম? মেয়েটি হালকা হাসল, কিন্তু হাসিতে খুশি ছিল না। আমার নাম আলিয়া। তারপর একটু থেমে বলল, শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি আমার বাবার। রঘু শুধু বলল, যেন এটা তার কাছে কোনো বড় কথা নয়। আলিয়াকে এটাই খচখচ করে উঠল। তোমার কিছু যায় আসে না আমি কে? রঘু রিকশা ঘুরিয়ে বলল, ম্যাডাম, মানুষকে তা তার টাকা থেকে নয়, চোখ থেকে বোঝা যায়, আর আপনার চোখ খুব একা। এ কথা শুনে আলিয়ার পলক ভিজে উঠল। সে জোরে বলল, একা? আমার কাছে সব আছে, টাকা, নাম, বাংলো, গাড়ি। রঘু কথা কাটল না, চুপ করে শুনতে লাগল। কয়েক সেকেন্ড পর আলিয়ার গলা ভেঙে গেল, কিন্তু কেউ নেই যে বিনা স্বার্থে আমার সঙ্গে বসে। রিকশা থামল। ম্যাডাম, রঘু পিছন ফিরে দেখল। আলিয়ার চোখ থেকে জল পড়ছিল। আজ আমার বিয়ে ঠিক হয়েছে, একটা এমন ছেলের সঙ্গে যে আমাকে নয়, আমার কোম্পানিকে ভালোবাসে। রঘু গভীর শ্বাস নিল। তাই 1 ঘণ্টা চেয়েছিলেন? আলিয়া মাথা নাড়ল। আমি পালাচ্ছি না, শুধু 1 ঘণ্টা নিজের সঙ্গে থাকতে চাই, এমন কারো সঙ্গে যে আমাকে কিনবে না। রিকশা আবার চলল। শহরের চাকচিক্য পিছনে পড়তে লাগল। এখন ছোট বাড়ি, পুরনো দোকান, আর জীবনের সঙ্গে লড়াই করা মানুষ দেখা যাচ্ছিল। আলিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, এ জায়গা আমার দুনিয়া থেকে কত আলাদা। রঘু বলল, এটাই আসল জীবন ম্যাডাম, যেখানে মানুষ কম কামায় কিন্তু হৃদয় বড় রাখে। কিছুদূর গিয়ে রঘু রিকশা একটা ছোট মন্দিরের কাছে থামাল। এখানে কেন থামলে? আলিয়া জিজ্ঞাসা করল। এখানে আমি প্রতিদিন মায়ের জন্য দিয়া জানাই, আপনি চাইলে 1 মিনিট নামতে পারেন। আলিয়া প্রথমবার রিকশা থেকে নামল। মন্দিরের বাইরে খালি পায়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। হয়তো প্রথমবার সে ভগবানের কাছে কিছু চাইল না, শুধু নিজেকে সমর্পণ করল। যখন সে ফিরে এলো,
মুখে আর সেই অহংকার ছিল না। রঘু, সে ধীরে বলল, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? রঘু ছাড়া চিন্তা না করে বলল, আমি সেই বিয়ে করতাম না যেখানে আমাকে জিনিস মনে করা হয়। এ কথা আলিয়ার হৃদয়ে গভীরে গিয়ে পড়ল। ঘড়ি দেখল, 1 ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু আলিয়ার মনে হল যেন সে বছরের পর বছর পর প্রথমবার জীবন্ত বোধ করছে, আর সে জানত না যে পরের 20 মিনিট তার পুরো জীবন উল্টে দেবে। যে প্রস্তাব কেনা যায় না। রিকশা একটা পুরনো ব্রিজের কাছে এসে থামল। নিচে নদী বয়ে যাচ্ছে, উপরে সূর্য ঢলছে, আর হাওয়ায় অদ্ভুত ঠান্ডা। আলিয়া ঘড়ি দেখল, মাত্র 20 মিনিট বাকি। রঘু, সে ধীরে বলল, কখনো মনে হয়েছে তোমার জীবন তোমার সঙ্গে অন্যায় করছে? রঘু কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম, গরিবর জীবন অন্যায় দিয়েই শুরু হয়। আলিয়া তার দিকে তাকাল। তোমার মা বাবা? রঘুর গলা বদলে গেল। বাবা ছোটবেলায় চলে গেছেন, মা অসুস্থ, বোন আছে, তার বিয়ের স্বপ্ন আমি প্রতিদিন রিকশায় বয়ে নিয়ে যাই। আলিয়ার চোখ নামল। তবুও তুমি 50,000 টাকা ফিরিয়ে দিয়েছ? রঘু হালকা হাসল। যদি টাকায় সব ঠিক হয়ে যেত তাহলে আজ আপনি আমার রিকশায় বসতেন না। এ কথা শুনে আলিয়ার চোখ ভিজে গেল। সে পার্স খুলল, কিন্তু এবার নোট বের করল না। একটা ভিজিটিং কার্ড বের করে বলল, আলিয়া মালহোত্রা, ডিরেক্টর, মালহোত্রা গ্রুপ। আমার সঙ্গে চলো। রঘু অবাক। কোথায়? আমার দুনিয়ায়। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে চাকরি দিচ্ছি না, সুযোগ দিচ্ছি। রঘু গাড়ির দিকে তাকাল, তারপর নদীর দিকে। ম্যাডাম, সুযোগ ধনীদের কাছে থাকে, গরিবের কাছে দায়িত্ব। আলিয়ার গলা কাঁপল। আজ আমার এমন একজন দরকার যে আমাকে মানুষ মনে করে, ডিল নয়। সে পিছন ফিরে বলল, আমি সেই বিয়ে না করতে চাই, কিন্তু একা ভয় লাগছে। রঘু তার দিকে তাকাল। সে আর কোটিপতি মেয়ে নয়, শুধু একটা ভয়ার্ত মেয়ে। আপনি একা নন, কিন্তু আমি সেই সাহায্য হতে পারি না যা মিথ্যের উপর দাঁড়িয়ে। মিথ্যে? আলিয়া জিজ্ঞাসা করল। হ্যাঁ, যদি আমি আপনার দুনিয়ায় যাই, লোকে বলবে টাকা কিনে নিয়েছে। আলিয়ার চোখ থেকে জল পড়ল। তাহলে সত্যি কি রঘু? রঘু রিকশা স্টার্ট করল। সত্যি এই যে প্রত্যেক মানুষকে নিজের লড়াই নিজেকে লড়তে হয়। রিকশা আবার সেই রাস্তায় ফিরে এলো যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। ঘড়িতে 1 ঘণ্টা পূর্ণ। আলিয়া নামল, শেষবার জিজ্ঞাসা করল, যদি কখনো আমার সাহায্য লাগে? রঘু হেসে বলল, সেদিন আমি টাকা দেখব না, শুধু মানুষ দেখব। আলিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রিকশা দূরে চলে গেল, কিন্তু সেই 1 ঘণ্টায় দুজনের মধ্যে একটা বীজ পড়ে গিয়েছিল, একটা বীজ যা সময়ের সঙ্গে জীবন বদলে দেবে। মণ্ডপে দাঁড়ানো একটা মেয়ে আর ভাঙা শৃঙ্খল। শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কুয়েট হলে আলো একটু বেশি ছিল। ক্রিস্টালের ঝাড়বাতি, সাদা কার্পেট আর চারদিকে ধনীদের চাকচিক্য। আজ আলিয়া মালহোত্রার বিয়ে। লোকেরা হাসছে, সেলফি তুলছে, কারণ এখানে বিয়ে নয়, ডিল হচ্ছে। আলিয়া বউয়ের ঘরে আয়নার সামনে বসেছিল। লাল জোড়া, ভারী গয়না, কিন্তু চোখ খালি। মেকআপ আর্টিস্ট জিজ্ঞাসা করল, ম্যাম, সব ঠিক? আলিয়া আয়নায় নিজেকে দেখল। তার মনে পড়ল রঘুর কথা, যদি আমি আপনার দুনিয়ায় যাই, লোকে বলবে টাকা কিনে নিয়েছে। সে ধীরে বলল, হ্যাঁ, সব ঠিক, কিন্তু সত্যি কিছুই ঠিক ছিল না। মণ্ডপে বর বসেছিল, আরাফ খান্না, দামি স্যুট, আত্মবিশ্বাসে ভরা মুখ আর চোখে হিসেব নিকাশ। তার বাবা আলিয়ার বাবাকে ধীর গলায় বলছিলেন, বিয়ের পর মালহোত্রা গ্রুপের 50% শেয়ার আমাদের নামে হওয়া উচিত। আলিয়া হাসলেন, আরে এখন তো আমরা একই পরিবার। আলিয়া এটা শুনল, তার হাত কাঁপল। পরিবার না সঙ্গীতা? পণ্ডিতজি ডাকলেন, কন্যাকে ডাকুন। পুরো হল দাঁড়িয়ে গেল। মিউজিক শুরু হলো। আলিয়া 1 পা এগোলো, আর সেই মুহূর্তে তার মনে পড়ল রিকশার দোলা, পুরনো মন্দিরের সিঁড়ি আর একজনের শান্ত গলা। আমি সেই বিয়ে করি না যেখানে আমাকে জিনিস মনে করা হয়। তার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। প্রত্যেক পায়ে তার মন জিজ্ঞাসা করছিল, আমি কি সত্যি এটাই চাই? মণ্ডপে পৌঁছে আলিয়া বসল। রসম শুরু হল। পণ্ডিত বললেন, কন্যা, আপনি কি এই বিবাহে সম্মত? পুরো হল শ্বাস আটকে বসেছিল। আলিয়া মাথা তুলল। সামনে শত শত লোক, ক্যামেরা আর সমাজের আশা। তারপর সে বাবার দিকে তাকাল। তিনি হাসছিলেন, কিন্তু সেই হাসিতে মেয়ে নয়,
কম পানি দেখা যাচ্ছিল। আলিয়ার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, আর সেই জলের সঙ্গে কিছু ভেঙে গেল। সে দাঁড়িয়ে গেল। না, একটা শব্দ। পুরো হল স্তব্ধ। আমি এই বিয়ে করতে পারি না। ফিসফিসানি, শোরগোল আর রাগী চোখ। বর দাঁড়িয়ে গেল। আলিয়া, তুমি পাগল হয়ে গেছ? আলিয়ার গলা আর কাঁপছিল না। হ্যাঁ, যদি নিজের জন্য দাঁড়ানো পাগলামি হয় তাহলে আমি পাগল। সে বাবার দিকে তাকাল। বাবা, আমি আপনার মেয়ে, আপনার ডিল নই। স্তব্ধতা। কয়েক সেকেন্ড পর তালি নয়, সমালোচনা এলো। কিন্তু আলিয়া সোজা হেঁটে মণ্ডপ থেকে বেরিয়ে গেল। হলের বাইরে সন্ধ্যার হাওয়া। সে গভীর শ্বাস নিল। প্রথমবার মনে হল সে ধনী নয়, স্বাধীন। আর কোথাও এক রিকশাওয়ালা হয়তো হাসছে। রঘু মাথা তুলল। স্ক্রিনে আলিয়ার ছবি, লাল জোড়া, ভিজে চোখ, আর নিচে লেখা, কোটিপতি মেয়ের ড্রামা না অহংকার। রঘুর বুকে কিছু চেপে হরল। একা লড়াই। সে বিড়বিড় করল। ইধার আলিয়া। সোশ্যাল মিডিয়ায় তার নাম ট্রেন্ড করছে। লাডলি মেয়ের নাটক, বাবার অপমান, বিজনেস ওয়ারের নতুন ড্রামা। সবাই বলছে, শুধু যার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে চুপ। তার বাবা একটা মেসেজ পাঠিয়েছেন, তুমি আমাদের মাথা নত করে দিয়েছ। আলিয়ার হৃদয় ভেঙে গেল। কিন্তু এবার সে পিছু হটল না। রাতে বৃষ্টি শুরু হল। আলিয়া একা রাস্তার ধারে দাঁড়িয়ে। সে প্রথমবার ক্যাব থামাল না। তার চোখ একটা পরিচিত ছায়ার ওপর পড়ল। সেই পুরনো রিকশা। রঘু তাকে দেখে থামল। দুজনে কিছুক্ষণ চুপ। তারপর আলিয়া বলল, আপনি ঠিক ছিলেন। রঘু বৃষ্টির দিকে তাকাল। সত্যি ভারী হয়, উঠতে সময় লাগে ম্যাডাম। সে রিকশায় উঠে বসল। আজ কোনো লেনদেন নেই, কোনো শর্ত নেই, শুধু দুজন মানুষ একই বৃষ্টিতে ভিজছে। আমি বিয়ে ভেঙে দিয়েছি, আলিয়া বলল। নিউজ দেখেছি, রঘু বলল। ভয় লাগছে। রঘু রিকশা চালাল। ভয়ে ভালো ম্যাডাম, এটা বলে দেয় যে আপনি কিছু সঠিক করেছেন। আলিয়ার চোখ ভিজে গেল। এখন কি? রিকশা ধীর হল। রঘু বলল, এখন আপনাকে নিজের জীবন বানাতে হবে। বৃষ্টি আরও জোরালো হল। আর সেই রাতে দুজনে বুঝল এই দেখা শেষ নয়, কারণ কিছু সম্পর্ক নামে নয়, নিয়তে গড়া হয়। যখন জীবন সত্যি শুরু হল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তা এখনও ভেজা। রিকশায় একটা সাধারণ গেস্ট হাউসের সামনে থামল। রঘু বলল, এখানে নেমে যান। আলিয়া অবাক হয়ে দেখল, এখানে? হ্যাঁ, এখন আপনার মহল নয়, শান্তি দরকার। আলিয়া কিছুক্ষণ চুপ, তারপর হাসল। আপনি আমাকে আদেশ দিচ্ছেন? রঘু মাথা নাড়ল। না, রাস্তা দেখাচ্ছি। সে নেমে গেল। প্রথমবার ড্রাইভার ছাড়া, সিকিউরিটি ছাড়া, আর অদ্ভুত ব্যাপার, তার ভয় লাগছিল না। পরের সকালে আলিয়া নিজে চা বানাল। চায়ের কাপ কাঁপছিল। এটা কত কঠিন, সে নিজেকে বলল। তখনই ফোন বাজল, বাবার নম্বর। সে তুলল। যদি ফিরে আসতে চাও, কড়া গলা এলো, তাহলে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। আলিয়ার চোখ ভিজল। বাবা, আমি কোনো ভুল করিনি। তুমি আমাদের সাম্রাজ্য নাড়িয়ে দিয়েছ। ফোন কেটে গেল। আলিয়া অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর একটা সিদ্ধান্ত নিল। উধার রঘু সকালে রিকশা নিয়ে বেরিয়েছে। তার মহল্লায় ভিড়। নগর নিগমের নোটিশ, অবৈধ নির্মাণ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘর খালি করো। রঘুর মা কাশতে কাশতে বললেন, বেটা, আমরা কোথায় যাব? রঘুর মুষ্টি বাঁধল। আমি আছি মা। কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না। সন্ধ্যায় আলিয়া মহল্লায় পৌঁছাল। সাধারণ কাপড়, মুখে ক্লান্তি, কিন্তু চোখে স্পষ্ট ইচ্ছা। রঘু তাকে দেখে অবাক। আপনি এখানে কেন? আলিয়া নোটিশ পড়ল। কারণ এখন এ লড়াই শুধু আমার নয়। রঘু কঠিন গলায় বলল, ম্যাডাম, এ আমার জীবন, আপনার দয়া চাই না। আলিয়ার গলা ধীর কিন্তু দৃঢ়। এ দয়া নয়, এ ইনসাফ। সে ফোন বের করে বলল, আমি উকিল ডাকছি। রঘু মাথা নত করল। কেন? কারণ যখন আমি একা ছিলাম আপনি সঙ্গ দিয়েছেন, এখন আমার পালা। মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। সন্ধ্যার আলোয় দুটো জীবন একে অপরের সামনে দাঁড়িয়ে। একজন যে সব ছেড়েছে, আর একজন যার হারানোর কিছু নেই। আর সেখান থেকে শুরু হলো আসল গল্প, যখন সত্যি ধনীকে চ্যালেঞ্জ করল। সকালে সূর্য মহল্লার ভাঙা ছাদে ধীরে উঠছে, কিন্তু লোকের চোখে ঘুম নেই, ভয় আছে। নগর নিগমের গাড়ি যে কোনো সময় আসতে পারে। রঘুর ঘরের বাইরে তার মা তুলসী গাছের কাছে বসে, ভগবান, শুধু আমার ঘর বাঁচাও। উকিল এলো আলিয়ার ডাকে।
একজন মধ্যবয়সী উকিল মহল্লায় পৌঁছে সব কাগজ দেখল। নোটিশ অবৈধ, কিন্তু এটা শুধু কাগজের ব্যাপার নয়। রঘু জিজ্ঞাসা করল, তাহলে? উকিল আলিয়ার দিকে তাকাল। এটা তাকতের খেলা। আলিয়া গভীর শ্বাস নিল। তাহলে খেলব, কিন্তু সত্যির সঙ্গে। উধার মালহোত্রা গ্রুপের অফিসে হইচই। আলিয়ার বাবা টিভিতে খবর দেখছেন। কোটিপতি উদ্যোক্তার মেয়ে গরিবদের সঙ্গে দাঁড়িয়েছে। নতুন বিদ্রোহ। তার মুখ রাগে লাল। তাকে তাড়াতাড়ি ডাকো, না হলে বোঝাও সে কার সঙ্গে লড়ছে। সন্ধ্যায় আলিয়া বাবার সামনে। এসব বন্ধ করো, বাবা বললেন। আমি তোমার মেয়ে, কোনো সোশ্যাল ওয়ার্কার নাও। আলিয়ার গলা কাঁপল না। আমি আপনার মেয়ে বলেই চুপ থাকতে পারি না। সেই রিকশাওয়ালার জন্য সব দামে লাগাবে? আলিয়া সোজা বলল, না বাবা, আমি নিজের জন্য দাঁড়িয়েছি। সে শুধু কারণ। ঘরে নীরবতা। যদি এ রাস্তা বেছে নাও, বাবা বললেন, তাহলে এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ মনে করো। আলিয়ার চোখ ভিজল, কিন্তু সে পিছু হটল না। দরজা বন্ধ হতে পারে বাবা, সত্যি নয়। উধার মহল্লায় বুলডোজারের আওয়াজ দূর থেকে শোনা গেল। লোকেরা ঘর থেকে বেরিয়ে এলো। রঘুর শ্বাস দ্রুত। আলিয়াও সেখানে। সে লাইভ ক্যামেরা অন করল। এটা শুধু একটা ঘর নয়, সে ক্যামেরায় বলল। এটা সেই মানুষের পরিশ্রম যে শহরকে বয়ে নেয়। লোকেরা থমকে গেল। কিছু মোবাইল উঠল। বুলডোজার থামল। অফিসার ফোনে কারু সঙ্গে কথা বলল। তারপর বলল, অর্ডার হোল্ডে। ভিড়ে ফিসফিসানি। রঘুর মা মাটিতে বসে পড়লেন। বাঁচল বেটা। রঘুর চোখ ভিজল। সে আলিয়ার দিকে তাকাল। সে হাসছিল, ক্লান্ত কিন্তু মজবুত। সেই সন্ধ্যায় রঘু বলল, আপনি খুব বড় শত্রু বানিয়েছেন। আলিয়া আকাশের দিকে তাকাল। সত্যির পথে শত্রু হয়ই। দুজনে চুপ। শহরের হাওয়ায় কিছু বদলাচ্ছিল। এ গল্প আর শুধু দুজনের নয়, এটা একটা প্রশ্নের শুরু, যা সমাজের কাছে উত্তর চাইবে। যখন সঙ্গে থাকা সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠল। মহল্লায় সেই রাতে কেউ ঘুমাল না। ঘর বেঁচেছে, কিন্তু শান্তি আসেনি। রঘু ছাদে বসে আকাশ দেখছিল। তার মনে হচ্ছিল সে তার লড়াইয়ে অন্যকে ঝুঁকিতে ফেলেছে। নিচ থেকে মায়ের গলা এলো, বেটা, সেই মেয়ে খুব ভালো। রঘু অবাক, মা, তার জন্য আমরা সবাই নিশানায়। মা ধীরে বললেন, সত্যির সঙ্গে দাঁড়ানোর এটাই দাম। পরের সকালে খবরের কাগজে বড় হেডলাইন, উদ্যোক্তার মেয়ে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। টিভি চ্যানেলে বিতর্ক, ড্রামা না পরিবর্তন, রিকশাওয়ালার প্রভাব, সবাই বলছে। কিন্তু আলিয়া চুপ। সে গেস্ট হাউসের ঘরে বসে। ফোনে তার ব্যাংক ডিটেলস খোলা। একে একে অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে। বাবার মেসেজ এলো, এখন বুঝবে দুনিয়া কিভাবে চলে। ফোন রাখল। তার চোখে জল, কিন্তু গলায় ভয় নেই। উধার রঘু স্টেশনে রিকশা রেখেছে। পুলিশ এলো, তোমার নাম? রঘু। চলো। লোকেরা দেখতে লাগল। রঘু জিজ্ঞাসা করল, কেন? উপর থেকে অর্ডার। তাকে থানায় নিয়ে যাওয়া হলো। দুপুরে আলিয়া খবর পেল। সে সোজা থানায় গেল। ভিতরে ঢুকতেই অফিসার বলল, আপনি এখানে কেন? আলিয়া সোজা বলল, কারণ যে মানুষকে আপনারা ধরেছেন সে অপরাধী নয়। অফিসার হাসল, ম্যাডাম, আপনার হালাত এখন আর সেই নেই। আলিয়া এক মুহূর্ত মাথা নত করল। তারপর বলল, হালাত নয়, হিম্মত এখনও আছে। সে লাইভ ভিডিও চালু করল। দেখুন। সে ক্যামেরায় বলল, সত্যি বলার শাস্তি কিভাবে দেওয়া হয়। অফিসারের মুখ বদলে গেল। ফোন বাজল। কিছুক্ষণ পর রঘুকে ছেড়ে দেওয়া হলো। বাইরে রঘু রেগে, আপনি কেন এলেন? আপনার জন্য আমি সব হারাচ্ছেন। আলিয়ার গলা ভারী, আমি কিছু হারাচ্ছি না রঘু, আমি প্রথমবার নিজেকে পাচ্ছি। কিন্তু সমাজ? রঘু বলল, সমাজ তখনই বদলায় যখন কেউ একা দাঁড়ায়। কিছুক্ষণ দুজনে চুপ। তারপর রঘু বলল, যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে আরও কষ্ট পাবেন। আলিয়া তার দিকে তাকাল, তাহলে আমাকে এখানেই থাকতে হবে। এ কথা কোনো ইশারা নয়, কোনো প্রতিশ্রুতি নয়। এটা ছিল একসঙ্গে দাঁড়ানোর সিদ্ধান্ত। সেই রাতে আলিয়া গেস্ট হাউস ছেড়ে দিল। সে রঘুর মহল্লায় একটা ছোট ঘরে থাকতে এলো। লোকেরা দেখছে, ফিসফিস করছে। কেউ বলল নাটক, কেউ বলল হিম্মত। কিন্তু আলিয়া কারোর দিকে তাকাল না। সে ঘরের দরজা বন্ধ করে প্রথমবার নিজেকে বলল, এখন আমি কারোর মেয়ে নই, কারোর প্রপার্টি নই, শুধু আমি। বাইরে রাত, আর ভেতরে একটা নতুন জীবন লড়াই করছে। আলিয়া কি পুরোপুরি ভেঙে পড়বে, না আরও মজবুত হবে?
রঘু কি এ সম্পর্ককে নাম দেওয়ার কথা ভাববে? সমাজ কতদিন চুপ থাকবে? যখন প্রেম মাং নয়, সাদ বানে যায়। সকালের হালকা রোদ মহল্লার সরু গলিতে ধীরে নামছে। আলিয়া ছাদে দাগিয়ে, হাতে ঝাড়ু, পাশে পানির বালতি। তার হাত ছিলে গেছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। নিচ থেকে এক মহিলার গলা এলো, ম্যাডাম, আপনি এসব কেন করছেন? আলিয়া হাসল, কারণ এখন এটা আমার জীবন। রঘুর উলঝান, সে তাকে দেখছিল। তার হৃদয় অদ্ভুত ভয়ে ভরা। তার মনে হচ্ছিল সে কারোর বোঝা হয়ে যাচ্ছে। আপনি এখানে খুশি থাকতে পারবেন না, সে বলল। আলিয়া ঝাড়ু একপাশে রাখল। খুশি জায়গা থেকে নয়, সঙ্গ থেকে আসে। রঘুর চোখ নামল। সমাজের আদালত, দুপুরে মহল্লার মিটিং হল। কিছু লোক রঘুর বিরুদ্ধে। এর জন্য মহল্লা বদনাম হচ্ছে, অমির মেয়ের ড্রামা। রঘু দাঁড়াল। যদি আমার জন্য কারোর অসুবিধা হয়, তাহলে আমি চলে যাব। মাঝখানে আলিয়া বলল, না। তার গলা শান্ত কিন্তু স্পষ্ট, যদি কেউ যায় তাহলে আমি যাব। ভিড় স্তব্ধ। আমি এখানে কোনো এহসান নিয়ে আসিনি। আমি নিজের ঘর ছেড়েছি কোনো মানুষের জন্য নয়, নিজের আত্মসম্মানের জন্য। এক বুড়ি বলল, বিটিয়া, আমরা তোমার চোখে সত্যি দেখেছি। ধীরে ধীরে আওয়াজ বদলাতে লাগল। এক সন্ধ্যায় রঘু আর আলিয়া ছাদে বসে। শহরের আলো দূরে চকচক করছে। লোকে কি বলবে? রঘু জিজ্ঞাসা করল। আলিয়া আকাশ দেখল। যার সত্যি হবে তাই বলবে। আর যদি আমরা আলাদা পথে চলি? আলিয়া প্রথমবার রঘুর হাত ধরল। তবু এ সঙ্গ মিথ্যে হবে না। রঘুর চোখ ভিজল। এটা প্রেমের দাবি নয়, এটা সঙ্গীতা। সেই রাতে এক খবর এলো, মালহোত্রা গ্রুপে সরকারি তদন্ত শুরু। আলিয়া টিভি বন্ধ করল। সে জানত লড়াই শেষ হয়নি, কিন্তু এখন সে একা নয়। রঘু ধীরে বলল, ভয় লাগছে। আলিয়া হাসল। এখন না, কারণ সে বুঝেছে যখন প্রেম ইশক হয়ে যায় তখন ভয় হার মানে। যখন সত্যির সামনে তাকত ঝুঁকে পড়ল। সকালের খবরের কাগজ রঘুর হাতে কাঁপছিল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, মালহোত্রা গ্রুপে জমি ঘোটালা আর অবৈধ অধিগ্রহণের অভিযোগ। রঘু চুপচাপ কাগজ আলিয়ার দিকে এগিয়ে দিল। আলিয়া পড়ল আর লম্বা শ্বাস নিল। এটা শুরু হয়েছে, সে ধীরে বলল। বাবার শেষ চাল। দুপুরে আলিয়াকে একটা নোটিশ এলো, আপনার বিরুদ্ধে কোম্পানির গোপন তথ্য লিক করার অভিযোগ। রঘু ঘাবড়ে গেল। এরা আপনাকে ফাঁসিয়ে দেবে? আলিয়া শান্ত। সত্যি বেরোলে এটাই হয়। ফোন বাজল, বাবার নম্বর। অনেক সেকেন্ড আলিয়া তুলল না, তারপর বলল, বাবা। ওদিক থেকে কড়া গলা, এখনো সময় আছে, সব ঠিক হতে পারে, শুধু ওই রিকশাওয়ানার থেকে দূরে থাকো। আলিয়ার চোখ ভিজল। আপনি এখনও আমাকে সওদা মনে করছেন? আমি তোমাকে বাঁচাতে চাই। না বাবা, আপনি নিজের তাকত বাঁচাতে চান। ফোন কেটে গেল। আদালতের দিন, কোর্টের বাইরে মিডিয়ার ভিড়। আপনি কি রিকশাওয়ালার সঙ্গে সম্পর্ক স্বীকার করেন? আলিয়া মাইকের দিকে তাকাল। এ সম্পর্ক নামের নয়, সত্যির। ভিতরে উকিলদের বিতর্ক চলল। দলিল, ভিডিও, লাইভ রেকর্ডিং সব সামনে এলো। জজ আলিয়ার দিকে তাকালেন। আপনি জানেন এর দাম কি হবে? আলিয়া পিছন ফিরে রঘুকে দেখল, তার মাকে দেখল, তারপর বলল, হ্যাঁ, কিন্তু সত্যির দাম মিথ্যে থেকে কম হতে পারে না। ফয়সালা সন্ধ্যায়, কোর্টরুম স্তব্ধ। জজ বললেন, প্রথম দৃষ্টিতে অভিযোগ সঠিক পাওয়া গেছে। তদন্ত চলবে এবং অভিযোগকারীকে সুরক্ষা দেওয়া হবে। আলিয়ার চোখ ভিজল। রঘু চুপচাপ তার কাঁধে হাত রাখল। বাইরে ক্যামেরা আবার সামনে। এক রিপোর্টার চেঁচাল, আপনি সব ছেড়ে দিয়েছেন, টাকা, পরিবার, নাম, কি পেলেন? আলিয়া একটু ভেবে বলল, নিজেকে। ভিড় স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, রঘু আর আলিয়ার এ গল্প আমাদের এক গভীর শিক্ষা দেয়। মানুষের দাম তার কাপড়, টাকা বা হালাত থেকে নয়, তার নিয়ত আর হিম্মত থেকে নির্ধারিত হয়। কখনো জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে যেখানে সত্যি বেছে নেওয়া কঠিন হয়, কিন্তু সেই সত্যিই আমাদের পরিচয়, তাকত আর স্বাধীনতা হয়ে ওঠে। আলিয়া টাকা ছেড়েছে, কিন্তু নিজেকে পেয়েছে। রঘু গরিবিতেও ইজ্জাত বেছেনি, আর এটাই এ গল্পের সবচেয়ে বড় শিক্ষা। ইনসানিয়াত আর সত্যির থেকে বড় কোনো দৌলত নেই। ভিডিও ভালো লাগলে বন্ধুরা, যদি এ গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, আর কমেন্টে তোমার নাম আর শহরের নাম লেখো। তোমাদের প্রত্যেক কমেন্ট থেকে আমরা পরের গল্প লেখার সাহস পাই।